আগের দিনে তো ইউথেনেসিয়াটা শুরু করেছিলাম, ওটা শেষ হয়নি। তো আগের দিনে ক্লাসটা আগে দু চার লাইন 5 লাইনে বলে নেবো, বা আমি বলবো না, তোমরাই বলবে, তারপরে নতুন শুরু করবো। আচ্ছা, ইউথেনেসিয়া কি, এটা আমাকে কেউ একজন বলো। শান্ত মৃত্যু বা স্বস্তি মৃত্যু। বলো, যারা ক্লাসে ছিলে আগের দিনে তারা তো অবশ্যই বলো। ম্যাম, ইউথেনেসিয়া হচ্ছে স্বস্তি মৃত্যু বা সাউন্ডটা করুণা ঠিকঠাক হত্যা। আসছে না। অন্য কেউ বলো, স্বস্তি মৃত্যু কি? নেটওয়ার্কের কি প্রবলেম, না কেউ কিছু বলছো না? চলো আমি বলে দিচ্ছি। ইউথ্যানেসিয়া হচ্ছে বা নিষ্কৃতি মৃত্যু, যেটা সেটা হচ্ছে আরামদায়ক ভাবে মৃত্যু, মানে যেখানে মৃত্যু যন্ত্রণা থাকবে না। মানে অ্যাকচুয়ালি হচ্ছে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুটাকে নেওয়া হচ্ছে, এবং মৃত্যুটা যেন যন্ত্রণা সহ্য করে করে না হয়, মানে যন্ত্রণাহীন মৃত্যু, সেটা হচ্ছে ইউথ্যানেসিয়া। স্বস্তি মৃত্যু বলা হয়ে থাকে, যেটা মৃত্যু, মার্সি কিলিং ইংলিশটা। আর স্বস্তি মৃত্যুটাকে প্রথম যেটা ক্রিটিক করেছিলেন সে হচ্ছে হিপোক্রেটিস। হিপোক্রেটিস হচ্ছে যিনি শপথ বাক্য বলেছিলেন যে ইউথ্যানেসিয়ার বিরুদ্ধে, যে কেউ কামনা করলেও তাকে প্রাণঘাতী ওষুধ দেওয়া যাবে না, এবং ওই রকম ওষুধ ব্যবহার করার জন্য কোনো ব্যক্তিকে পরামর্শ দেওয়াও যাবে না। এই কথাটা কে বলেছিলেন, সেটা হচ্ছে হিপোক্রেটিস। আচ্ছা, এটা বলো তো, ইউথ্যানেসিয়াটা হচ্ছে কোন দেশে এখন আইনত মানে মেনে নেওয়া হয়েছে বা স্বীকৃতি পেয়েছে? নেদারল্যান্ড। 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 মনে ছিল, ওই জন্য শুনতে পাচ্ছিলাম না। আর এই ইউথ্যানেসিয়াটা কত রকমের হয়? প্রধানত 2 রকমের। হুম, কি কি? একটা হচ্ছে ভলান্টারি আর একটা নন ভলান্টারি। তো দুটোর ফারাক বলো। বলো, আসলে হয়তো বলতে কিন্তু বোধ করছো কেন জানি না, যত বলবে ভুল হোক ঠিক হোক, বলতে বলতে কিন্তু ততটাই তোমাদের মাথায় থাকবে। আর নিজেদের মধ্যে আলোচনার মতো করে পড়লে এটা থাকবে, আর পড়ার মতো করে একজন বলে যাবে আর অপরজন চুপচাপ শুনবে, অতটা অ্যাক্টিভ হবে না। ভলান্টারি অ্যাকশনটা কি? ভলান্টারি যেখানে ডক্টরের বলো বলো। ভলান্টারি হচ্ছে ইচ্ছাকৃত, যেটা কিনা মৃত্যুগামী যে ব্যক্তি হুম তিনি তার যন্ত্রণা ক্লিষ্ট জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়। হুম, একদম। আর যেটা নন ভলেন্টারি, সেটাতে তিনি মানে যিনি মৃত্যুবরণ করবেন উনি মানে সমত দিতে মানে তেমন একটা সমর্থ থাকবেন না। হ্যাঁ। আচ্ছা, 30 স্তর বিশিষ্ট ইনজেকশন টিউবের কথা কে বলেছিলেন, মানে কে ইয়ে করেছিলেন, প্রফাউন্ডার কে, মানে চালু করেছিলেন কে? ডক্টর জে কেভরকেন। ওখানে 3টে যে প্রসেস ছিল, প্রসেস গুলোর পরপর কি কি ছিল? প্রথমে লবণ জল, হ্যাঁ, তারপর ঘুম পাড়ানি ওষুধ, তারপর বিষাক্ত ওষুধ। একদম। আর এখন এই যে এখনই কেউ একজন তোমাদের মধ্যে বললে যে দুটো, একটা হচ্ছে ঐচ্ছিক মৃত্যু আর একটা হচ্ছে অনৈচ্ছিক মৃত্যু, মানে অনৈচ্ছিক মানে যেখানে ইচ্ছা প্রকাশ করতে পারবে না, এটা দুটো হচ্ছে মেন ভাগ ইউথেনেসিয়া। আরো দুটো ভাগ রয়েছে, সেটা আজকে বলছি। সেটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ হবে। অ্যাক্টিভ প্যাসিভটা কারো জানা আছে? অ্যাক্টিভ প্যাসিভ কি? অ্যাক্টিভ ইউথেনেসিয়াটা কি আর প্যাসিভ ইউথেনেসিয়াটা কি? অ্যাক্টিভটা হচ্ছে সচেষ্ট ভাবে, আর প্যাসিভ হচ্ছে নিশ্চেষ্ট ভাবে। সচেষ্ট বলতে যেমন কাউকে প্রাণঘাতী ঔষধ
প্রয়োগ করে মৃত্যুবরণ করানো হবে। হুম আর যেটা প্যাসিভ, সেক্ষেত্রে মানে দেখা গেল সে খুব মানে ভীষণ একটা রোগে পড়েছে, কিন্তু তাকে কোনো রকম চিকিৎসা না করেই মানে রেখে দেওয়া। হ্যাঁ একদম। আগের দিনে এখানটা থেকে বলতে বলতে রেখে দিয়েছিলাম, নেট মানে শেষ হয়ে গেছিল, বন্ধ করে দিয়েছিলাম। এখানে দেখো, অধ্যাপক পিটার, আমরা কিন্তু এই যে নোটটা পড়ছি বা বিষয়গুলো দেখছি, এটা কিন্তু পিটার সিঙ্গারের যে প্র্যাকটিক্যাল এথিক্স বুক, না প্র্যাকটিক্যাল এথিক্স এর বুকসের বিশেষ কিছু অংশ আমরা পড়ছি কিন্তু। তাহলে অধ্যাপক পিটার সিঙ্গার ঐচ্ছিক নিষ্কৃতি মৃত্যু কিন্তু অস্বীকার করেছিলেন। অধ্যাপক পিটার সিঙ্গার বলছেন হ্যাঁ, ঐচ্ছিক নিষ্কৃতি মৃত্যুটাকে কিন্তু স্বীকার করা যায়। এবং প্রচলিত ভাবে অনেকগুলো মত ছিল যেখানে ঐচ্ছিক করুণা হত্যাটাকেও কিন্তু মানা হয়নি বা ওটাকেও কিন্তু অনৈতিক বলা হচ্ছিল। তো এই অনৈতিক নয় এটা, মানে সাধারণ লোকেরা বলছে এটা অনৈতিক। 4 রকমের 3 রকম, এই যেখানে বলেছে 4টা যুক্তি দিয়েছে যে এটা অনৈতিক, এটা মানার কোনো কিছু দরকার নেই। তো এই অনৈতিকতাটাকে কিন্তু ও খণ্ডন করে বলছে হ্যাঁ অবশ্যই নৈতিক, বা তোমার ঐচ্ছিক নিষ্কৃতির মৃত্যুটাকে স্বীকার করা যায় বা মেনে নেওয়া যায়, এটা পিটার সিঙ্গার বোঝাতে চেয়েছে। দেখো, প্রথমটা হচ্ছে কি, বলে বেনথাম এবং মিল। বেনথাম মিলের উপযোগবাদ আমরা সবাই জানি, ইউটিলিটেরিয়ানিজম মানে সূক্ষ্মবাদী। তাহলে বেনথাম এবং মিলের যে উপযোগবাদ, ক্লাসিক্যাল ইউটিলিটেরিয়ানিজমটা অনুসারে আত্মসচেতন ব্যক্তির মৃত্যু ভয় আছে, মানে আমরা প্রত্যেকটা মানুষের মৃত্যু ভয় আছে, এবং মৃত্যুকে ভয় করবার মতো মানসিক যে সামর্থ্য সেটাও আমাদের রয়েছে। সেই জন্য তাদের কোনো একজনকে হত্যা করলে জীবিতদের উপর তার ক্ষতিকর প্রভাব পড়বে। মানে এরা কি বলে, সুখবাদী, সুখের কথা বলে না, মানে একজনের জন্য অপরজনের মানে অনেক জনের যাতে ক্ষতি না হয়, এরা চাই যেই কাজটাতে বেশি জনের খুশি হবে, বেশি জন ভালো থাকবে এবং কম দুঃখ হবে, সেটাকে এরা স্বীকার করে। তাহলে বেনথাম মিলের যে উপযোগবাদ অনুসারে কি হলো, তাহলে যে এই ধরনের যদি মৃত্যু দেওয়া হয় বা এই মৃত্যুটাকে যদি আইনত করা হয়, তাহলে বলছে যে একজনকে যদি হত্যা করা হয় তাহলে জীবিত যারা রয়েছে তাদের বেশিরভাগ অনেক মানুষের প্রতি কিন্তু মানে ক্ষতি করার একটা সম্ভাবনা থাকছে। সেই হিসাবে বেনথাম মিল বলছে উপযোগবাদী অনুসারে, যেটা ক্লাসিক্যাল, যে ঐচ্ছিক নিষ্কৃতিটাকে কিন্তু মানা যায় না। এরপরে দেখো, অগ্রাধিকারমূলক উপযোগবাদ, যেটা প্রেফারেন্স ইউটিলিটেরিয়ানিজম অনুসারে, এরা বলছে যে মৃত্যুবরণ অপেক্ষা জীবিত থাকা প্রিয়তর। তাহলে মৃত্যুবরণ থেকে জীবিত থাকাটা অবশ্য ভালো, মরে গেলে তো সব শেষ হয়ে যাবে, কে মরতে চায়, আমরা কেউ মরতে চাই না। তাহলে আত্মসচেতন বিচারশীল ব্যক্তির এই মনোভাব ব্যাহত হয় যদি এমন কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, কাজেই বিচারশীল ব্যক্তিকে হত্যা অনুচিত কর্ম। তাই বলছে যে বিচারশীল ব্যক্তি তাকে হত্যা করা অনুচিত কর্ম, এটা প্রেফারেন্স ইউটিলিটেরিয়ানিজমও বলছে, মানে এরা কিন্তু ওই ষষ্ঠী মৃত্যুটাকে কিন্তু মানছে না। আর 3 নাম্বার একটা যুক্তি বলছে, ব্যক্তির ভবিষ্যৎ পরিকল্পনা থাকে এবং সেই পরিকল্পনাটাকে কিন্তু কার্যকর করার অধিকার তার আছে। অর্থাৎ ব্যক্তির বেঁচে থাকার অধিকার আছে, তাহলে সেই অধিকারকে ক্ষুণ্ণ করে তাকে হত্যা করা কিন্তু অন্যায় কর্ম। আর এক দল বলছে তার অধিকারটাকে কিন্তু আমরা ক্ষুণ্ণ করতে পারি না। আর 4 নাম্বারে বলছে যে স্বয়ম্বর এবং স্বাধীন, আমরা প্রত্যেকটা মানুষ স্বাধীন, স্বাধীন তাকে হত্যা করা অন্যায়। তাহলে এই 4টা হচ্ছে প্রচলিত যুক্তি। এই যুক্তিগুলোকে খণ্ডন করছে, মানে এই প্রচলিত যুক্তিগুলোকে কিন্তু খণ্ডন করছে পিটার সিঙ্গার। কিভাবে দেখো, প্রথম যুক্তি ছিল বেনথাম মিলের যে উপযোগবাদরা, ক্লাসিক্যাল ইউটিলিটেরিয়ানিজম, এটাকে খণ্ডন করে বলছে দেখো, বলছে ঐচ্ছিক নিষ্কৃতি মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। এই যে যুক্তিটা বলছে ঐচ্ছিক নিষ্কৃতি মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, তাহলে মিল বেনথাম যে যুক্তিটা দিয়ে মানে খণ্ডন করেছে, বলছে এটা ঐচ্ছিকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। কিভাবে দেখো, বলছে দুর্বিসহ যন্ত্রণার জন্য যে ব্যক্তি জীবিত থাকা অপেক্ষা মৃত্যুবরণটাকে অধিকতম কাম্য বলে মনে করে, তার ক্ষেত্রে তার ভীতি মৃত্যুকে কেন্দ্র করে নয়, জীবিত থাকাকে কেন্দ্র করে। তাহলে যন্ত্রণা ক্লিষ্ট মানুষ কি যন্ত্রণা মুক্তির জন্য তাকে হত্যা করার ব্যাপারে সম্মতি দিলে তাকে হত্যা করা হবে এবং এটা অন্যায় নয়। মানে অ্যাকচুয়ালি এইভাবে সাধারণভাবে কথা বাংলায় বোঝো, মিল বেনথাম যেটা ক্রিটিক মানে বলেছিল, বলছে তার বিরুদ্ধে, বা বলছে মিল বেনথাম যেটা বলছে সেটাই যদি আমরা স্বীকার করে নিই যে সর্বজনের সুখ বেশি হতে হবে, দুঃখ কম হতে হবে, কিন্তু এখানে তোমার নিষ্কৃতি মৃত্যুর ক্ষেত্রে কি হচ্ছে, যে ব্যক্তির প্রচুর যন্ত্রণা ক্লিষ্ট থাকছে তাকে তো আমরা উপকারই করছি, তার তো ক্ষতি কিছু হচ্ছে না, তার কষ্ট থেকে তাকে তো মুক্তিই দিচ্ছি, লাঘবই করছি। তাহলে সেটা কিভাবে তার সুখ থেকে তাকে বঞ্চিত করছি না তো। তাহলে
তাহলে সেটা তো হত্যা করা হবে না এবং সেটা অন্যায়ও বলবো না। তাহলে এমন ক্ষেত্রে মুমূর্ষুর সম্মতি অনুসারে তাকে হত্যা করলে জীবিতদের উপর কোনো প্রভাব পড়বে না, ক্ষতিকর প্রভাব পড়তে পারে না, বরঞ্চ ঐচ্ছিক নিষ্কৃতি মৃত্যু সমর্থন যদি করা হয় তাহলে মানুষের মধ্যে মৃত্যু ভীতি প্রশমিত হয়। মানে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে আমরা মৃত্যু অনিবার্য এবং আমরা জানি না যে কিভাবে মরবো, এটা বলতে চাইছি। এই কথাগুলো কিন্তু পুরো পিটার সিঙ্গার। আমরা জানি না যে কিভাবে মরবো, আমাদের কিভাবে মৃত্যু হবে, সেটা সহজ শান্ত ভাবে না দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে হবে। তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্ত পেতে মৃত্যুকে বরণ করার পথ যদি আমাদের প্রত্যেকের কাছে খোলা থাকে, তাহলে জীবন অবস্থাতেই কিন্তু আমাদের এই মরণের যে ভয়টা, সবার মধ্যে ভয়টা থাকবে না, ভয়টা থেকে আমরা কেটে যাব, আমরা মুক্ত হতে পারবো। তাহলে সেটা তো খারাপ কিছু হচ্ছে, কই কথা হচ্ছে, খারাপ তো হচ্ছে না, খারাপের পরিবর্তে তো ভালোই হচ্ছে। এইভাবে পিটার সিঙ্গার মিল এবং বেনথামের উপযোগবাদকে ক্রিটিক করছে। দ্বিতীয় নাম্বারে বলছে দেখো, যেটা অগ্রাধিকারমূলক উপযোগবাদ, প্রেফারেন্স ইউটিলিটারিয়ানিজম, বলছে ঐচ্ছিক নিষ্কৃতি মৃত্যু সমর্থিত হয়, তার বিরোধিতা করা হয় না। যে ব্যক্তির স্বাধীন ইচ্ছা যদি মূল্যবান হয়, এখানে কি বলছে, ব্যক্তির স্বাধীন ইচ্ছাকে মূল্যবান দিচ্ছে না এখানে। মৃত্যুবরণ অপেক্ষা জীবিত থাকা প্রিয়তর এবং আত্মসচেতন ব্যক্তি যে বিচার করতে পারে তার স্বাধীন ইচ্ছাকে খর্ব করা চলবে না, ওটা বলেছিল। তাই এখানে বলছে যে ব্যক্তির স্বাধীন ইচ্ছা যদি মূল্যবানই হয়, তাহলে জীবনেচ্ছু ব্যক্তির মানে যে জীবিত থাকা যার ইচ্ছা, সেই ব্যক্তির ইচ্ছাটা যদি মূল্যবান হয়, তাহলে আমার মরণের ইচ্ছা হয়েছে, আমি মরতে চাই, এটাও আমার কাছে মূল্যবান। তোমার কাছে বেঁচে থাকাটা মূল্যবান যদি হয়, আমার কাছে মরে যাওয়াটা আমার ইচ্ছা, তাহলে এটাও সমান মূল্যবান। তাহলে মৃত্যুকামী ব্যক্তির ইচ্ছাকে অবহেলা করলে তার অধিকার ক্ষুণ্ণ হবে। যদি জীবিত যে বেঁচে থাকতে চায় তার অধিকারকে যদি ক্ষুণ্ণ করে আমরা মেরে ফেলি, কাউকে যদি খুন করি, সেটা যেমন অনৈতিক, সেরকম আমি মরতে চাই, আমাকে যদি কেউ জোর করে বাঁচিয়ে রাখে, আমাকে মরতে না দেয়, তাহলে সেটাও আমার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, এটা বলতে চাইছে। কাজেই মৃত্যুকামী ব্যক্তিকে হত্যা করা যেটা, সেটা কিন্তু অন্যায় বা অনৈতিক কাজ নয়, এটা পিটার সিঙ্গার ক্রিটিক করছে। 3 নম্বরে দেখো, ওই যে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত, এখানে বলেছে না প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে এবং ভবিষ্যতে নিয়ে ভাবার তার অধিকার রয়েছে এবং যেটা ভাবছে সেটা করার তার অধিকার আছে, এটা বললো। তাহলে এটাকে খণ্ডন কিভাবে করছে, বলছে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ব্যক্তির বেঁচে থাকার অধিকারকে যদি স্বীকার করা হয়, তাহলে এটাও স্বীকার করতে হবে যে সেই অধিকার ত্যাগ করার অধিকারও তার আছে। মানে আমার বেঁচে থাকার অধিকার যেমন রয়েছে, আমি কোনো কিছু ভবিষ্যতে করব এটা পরিকল্পনা করার যেমন অধিকার রয়েছে, আমি এখন কোনো কিছু ভাববো না, আমি চাকরি করব না, আমি ভবিষ্যতের জন্য ভাববো না, আমি যা খুশি করতে পারি, মানে এটা ত্যাগ করার অধিকারটাও আমার আছে। মানে কোনো কিছু গ্রহণের অধিকার যেমন আছে, ত্যাগেরও অধিকার আছে, এটা বলছে। অর্থাৎ মানতে হয় যে সুস্থ এবং স্বাভাবিক বিচারশীল ব্যক্তির যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমনি দুরারোগ্য যে ব্যাধিগ্রস্ত অসহ্য যন্ত্রণায় রয়েছে, ব্যথা সহ্য করতে পারছে না, এরকম ব্যক্তিকে তার জীবন নাশের অধিকারও রয়েছে। কাজেই আমার বেঁচে থাকার অধিকার আছে এ কথার অর্থ এমন নয় যে আমার ইচ্ছা এবং অনুরোধ অনুসারে ডাক্তার আমাকে আমার জীবন নাশ করতে বা জীবন শেষ আমার বেঁচে থাকাটাকে শেষ করতে পারবে না, এটা বলা যাবে না। বা এটাকে কিন্তু যদি বলি যে এটা অন্যায় বা অবিচার, এটা অন্যায় অবিচার নয়, এভাবে ক্রিটিক করছে। তাহলে মানছে, মানে অ্যাকচুয়ালি ঐচ্ছিক মৃত্যুটাকে কিন্তু স্বীকার করছে। 4 নম্বরে কি বলছে দেখো, স্বাধীন বলতে বোঝায় এমন ব্যক্তি যে অপরের ইচ্ছার দ্বারা কিছুমাত্র প্রভাবিত না হয়ে স্ব ইচ্ছায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাকে আমরা বলবো স্বাধীন, মানে নিজের ইচ্ছায় সবকিছু চুজ করতে পারে। তাহলে জীবন রক্ষায় কারো কি প্রবলেম হচ্ছে? ক্লাস করতে করতে গ্রুপে মেসেজ। আচ্ছা, স্বাধীন বলতে বোঝায় এমন যে ব্যক্তি যে অপরের ইচ্ছার দ্বারা কিছুমাত্র প্রভাবিত না হয়ে নিজে থাকে, তাহলে জীবন রক্ষার সিদ্ধান্ত এবং আত্মবিনাশের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বলছে জীবন রাখার সিদ্ধান্ত সে যেমন নিজে ইচ্ছায় রাখতে পারে, আমি বেঁচে থাকতে চাই না বা আমার মরণের ইচ্ছা হয়েছে, এই স্বাধীনতাও আমার রয়েছে। তাই কোনো ব্যক্তির স্বাধীন ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তাকে যদি হত্যা করতে হয়, তাহলে সেই কাজটাকে অন্যায় বলা যাবে না, এইভাবে কিন্তু ক্রিটিক করছে। তাহলে সাধারণভাবে কি হচ্ছে, আত্মসচেতন বিচারশীল ব্যক্তিকে হত্যা করা অপকর্ম এবং অন্যায় কর্ম নয়। এটা বলছে ক্ষেত্র বিশেষ হতে পারে, কিন্তু সবসময় কিন্তু এটাকে অন্যায় কর্ম আমরা বলবো না। তাহলে ঐচ্ছিক করুণা হত্যা অন্যায় নয়, এই জন্য অনেকে ঐচ্ছিক করুণা হত্যাকে
বা নিষ্কৃতি মৃত্যুকে আইনসম্মত করার পক্ষপাতী। যারা পক্ষপাতী তারা এই কথাটা বলছে। তাহলে এখানে পিটার সিঙ্গার কিন্তু পক্ষপাতী। এবারে যারা বিরোধী তারা কি বলবে দেখো, বিরোধী পক্ষরা এইভাবে আপত্তি করতে পারে, বলছে ঐচ্ছিক করুণা হত্যা, যে প্রথমে বললো না যে ব্যক্তির ইচ্ছা রয়েছে, সে স্ব ইচ্ছায় বলছে মরতে চাইছে, কিন্তু এরকমও হয়, কিন্তু বাস্তবে দেখবে এরকমও হয় যে চিকিৎসার প্রচুর খরচ আছে, ঠিক আছে, খরচ এতটাই আছে যে বাড়ির লোকেরা সেই রোগীটার উপরে মানসিকভাবে টর্চার করছে, এবং বাড়ির লোকেদের ওই টর্চারেতে সে কিন্তু লাস্ট পর্যন্ত সহ্য করতে না পেরে এমনও হয় যে সে মৃত্যুবরণটাকে স্ব ইচ্ছায় মেনে নেয়, আমাকে চিকিৎসা করানোর দরকার নাই, আমার খরচ করানোর দরকার নাই। বা কেউ কেউ এরকম ভাবে যে আমি কদিন আর বাঁচবো, 2-10 বছর বাঁচবো, তার জন্য আমার বাচ্চাদের মানে যাতে আর্থিক ক্ষতি না হয় তার জন্য সে মৃত্যুবরণটা করে নেয়, কিন্তু সে আসলে বাঁচতে চায়, এরকমও ক্ষেত্র হতে পারে। তাহলে এরকম ক্ষেত্রে যদি তাকে স্বস্তি মৃত্যুটা দেওয়া হয়, ঐচ্ছিক করুণা হত্যাটাকে যদি মেনে নেওয়া হয়, বা এরকম ক্ষেত্রে যদি ঐচ্ছিক করুণা হত্যাটাকে আমরা আইনত করে দিই, তাহলে তো প্রচুর মানুষ যাদের সুস্থ হয়ে বেঁচে থাকার অধিকারও আছে বা সুস্থ হয়ে বেঁচে থাকার ইচ্ছাও আছে, এবং তার উপায় রয়েছে, মানে এমন রোগ হয়নি যে সে মারা যাবেই, বা মারা গেলেও 10 বছর 20 বছর তার বাঁচার সম্ভাবনা রয়েছে, তাহলে এমন ব্যক্তিগুলোও কিন্তু মৃত্যুবরণ করতে হয়, ওদেরকেও কিন্তু মারতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ঐচ্ছিক করুণা হত্যাটাকে কিন্তু হত্যা বলতে হবে, আর সরাসরি এটাকে ঐচ্ছিক করুণা হত্যা নামে একটা ছদ্ম নামে বিশুদ্ধ হত্যা হচ্ছে, অ্যাকচুয়ালি মানুষকে কিন্তু হত্যা করা হচ্ছে। তাহলে অত্যন্ত পীড়িত যন্ত্রণাক্লিষ্ট রোগীর স্বাভাবিক বিচার সামর্থ্য থাকে না, বুঝে, এটা তো একটা হলো। তারপরে বলছে অত্যন্ত যখন যন্ত্রণাই সে ভোগ করে, সে কিন্তু মনে হয় যে সে ভাবে যে সে মারাই যাবে, এরকম তার মনে হতে পারে মারাই যাবে, সেই সিদ্ধান্ত থেকে মানে সেই ভয় থেকে সে কিন্তু মেনে নিতে পারে যে আমাকে আমাকে মৃত্যুবরণ করানো হোক, বা আমাকে ওই অ্যাক্টিভ হোক আর প্যাসিভই হোক, আমাকে করুণা হত্যায় আমি আদেশ দিলাম, বা আমার নিজেকে আমার করুণা হত্যার এই প্রসেসের দ্বারা আমি মরতে চাই, এরকম করে বলতে পারে। তাহলে এরকম ক্ষেত্রেও কিন্তু সেটা বিশুদ্ধ হত্যাই হয়ে যাচ্ছে, করুণা হত্যা তো হচ্ছে না। তাই নেদারল্যান্ডে এই জন্য বলছে যে নিঃসন্দেহে অভিযোগগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তাই করুণা হত্যাকে যাতে বিশুদ্ধ হত্যা না হয়, বা করুণা হত্যাকে আইনসম্মত করার আগে সেই জন্য কতগুলো শর্ত আরোপ করেছে, সেই শর্তগুলো দেখো। নেদারল্যান্ডে তো অবশ্যই করুণা হত্যাকে আইনত করেছে, বলছে নেদারল্যান্ডস ঐচ্ছিক করুণা হত্যাকে আইনসম্মত করলেও আইনের অনুমোদন বা সমর্থন লাভের জন্য সেখানে কতগুলো শর্ত পূরণ করতে হবে, এবং সেগুলো আবশ্যক। এই শর্তগুলো অমান্য যদি করা হয় তাহলে সেই যে করুণা হত্যাটাকে বিশুদ্ধ হত্যা রূপে মানা হবে, এবং তাকে শাস্তি দেওয়া হবে উপযুক্ত। তাহলে কি কি শর্তগুলো দেখো, বলছে এই প্রকার হত্যার জন্য চিকিৎসকই কেবল যোগ্য ব্যক্তি। মানে ধরো আমার ভাই বা আমার কোনো আত্মীয় স্বজন রয়েছে, সে বলছে আমি মরতে চাই, আমাকে মেরে ফেল, আমি পারবো না তাকে তার অক্সিজেন সিলিন্ডারটা, তার অক্সিজেনের মাস্কটা সামনে থেকে খুলে নিয়ে তাকে মেরে ফেলতে, বা তাকে কোনো কিছু ইনজেকশন পুশ করে দিতে, মানে আমি নিজে নিজে, বা গুলি করে, কোনোভাবে কিন্তু আমি মানে কোনো ব্যক্তি হিসাবে আমরা কিন্তু পারি না, সেটা একমাত্র চিকিৎসকেরই অধিকার রয়েছে। দ্বিতীয়ত কি, রোগী তার মৃত্যুর কামনাকে খোলাখুলি ভাবে এবং স্পষ্ট ভাবে এমন ভাবে বোঝাবেন যাতে কোনো কিছুর চাপে বা কোনো কিছুর ভয়ে বা আর্থিক অসচ্ছলতার জন্য সে বাধ্য হয়ে করছে, এরকম যেন না হয়, যেন খোলাখুলি স্পষ্ট ভাবে বোঝা যায় যে সে মৃত্যু সত্যিই চাইছে। 3 নম্বর হচ্ছে নিজ মৃত্যু সম্পর্কে রোগীর সিদ্ধান্তকে যথাযথভাবে ঘোষিত, স্বাধীন এবং স্থায়ী হতে হবে। ধরো আজকে বলছে মরবো, বিকালে বলছে মরবো না, আবার কালকে বলছে মরবো, এরকম না, একদম স্থায়ী সিদ্ধান্ত নিতে হবে। রোগীকে অনারোগ্য রোগে আক্রান্ত হতে হবে, দৈহিক মানসিক যন্ত্রণাকে অসহ্য হতে হবে, মানে এমন ভাবে সে সহ্য করতে পারছে না এরকম যন্ত্রণা, এবং সে মরবেই। যেমন ক্যান্সার হতে পারে, যে ক্যান্সারের লাস্ট স্টেজে যদি চলে যায় সে মরবেই, বোঝা যাচ্ছে যে 2 মাস তার আয়ু, অনেক ডাক্তারে বলে দেয়, বা 1 মাস বাঁচবে, 10 দিন বাঁচবে, এরকম বলে, কিন্তু তাহলে এরকম যদি হয় সেরকম মানুষকে কিন্তু যন্ত্রণা থেকে মুক্তির জন্য এই পদ্ধতি দিতে পারে। এবং 5 নম্বরে কি বলছে, রোগীকে যন্ত্রণা মুক্ত করার জন্য মৃত্যু ভিন্ন অন্য কোনো বিকল্প থাকবেই না। সেই যন্ত্রণা হয়তো ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু সেই ওষুধে কোনো কাজ করছে না, এরকম পরিস্থিতিতে নিতে হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে ওষুধ দিয়ে সে ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে রাখতে হবে। তারপরে হচ্ছে 6 নম্বরে রোগীর সিদ্ধান্ত, মানে যে মৃত্যুর যে সিদ্ধান্তটা সম্পর্কে তার চিকিৎসক অন্য কোনো বিশেষজ্ঞের বা চিকিৎসকের সঙ্গে আলোচনা পরামর্শ করবেন। মানে ধরো কোনো একজন চিকিৎসক, বাড়ির লোক বলতেই পারে তো যে চিকিৎসককে বলে দাও যে ওর মানে ওর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, এরকম করে কিন্তু কোনো বয়স্ক মানুষ হলে তার টাকা পয়সা খরচ না করে কিন্তু তাকে মেরে ফেলতে পারে। তাহলে একজন চিকিৎসক কিন্তু সিদ্ধান্তটা নিতে পারবে না, সেই বিশেষজ্ঞ অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে,
বা কনফারেন্স করবে, তারপরে সিদ্ধান্তটা নেবে। এই মানে এতগুলো শর্ত পূরণ হলে তবেই সে কিন্তু এই পদ্ধতিতে নিজেকে হত্যা করতে পারে। নেদারল্যান্ডের ডাচ মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে সেখানকার জনসাধারণের মত হচ্ছে উপরোক্ত শর্তগুলোর প্রত্যেকটি যদি অনুসরণ করা হয় তাহলে যে করুণা হত্যা বা ইউথানেশিয়া সেটা হচ্ছে মার্ডারে বা হত্যায় পরিণত হবে না বা বিশুদ্ধ হত্যায় পরিণত হবে না, সেটাকে ইউথানেশিয়া নাম দেবে। এখানে যেটা লিখেছি এটা অ্যাকচুয়ালি কলেজের স্টুডেন্টদের জন্য যারা নোট লিখতে চাই, যে স্বীকার করলে কি হবে, স্বীকার না করলে কি হবে, বা ঐচ্ছিক মৃত্যুকে কারা স্বীকার করেছে, কেন করেছে, ঐচ্ছিক করুণা হত্যাকে আইনের অনুমোদনে কারা চায় এবং কারা চায় না, কেন চায় না, এগুলো ডিটেলস আছে, এগুলো তোমাদের দরকার নেই। মানে নেটের মতো করে বা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ার জন্য না, শুধু ওইভাবে উপরে উপরে মনে রাখলেই হবে যে ইউথানেশিয়াটা কি অ্যাকচুয়ালি, এটা ইউথানেশিয়াটা কবে কত সালে আইনত হয়েছে নেদারল্যান্ড কোন দেশ মেনেছে, মানে একটি অনুমোদন দিয়েছে সরকারিভাবে, প্যাসিভ ইউথানেশিয়া কি, অ্যাক্টিভ ইউথানেশিয়া কি, মানে শর্টে কাটে ওরকম করে জানলেই হবে। তোমার ঐচ্ছিক মানে ভলান্টারি, নন ভলান্টারি, এইভাবে উপরে উপরে জাস্ট মেন যে কনসেপ্ট গুলো ওইভাবে জেনে রাখলেই কিন্তু উত্তর দেওয়া সম্ভব। আর উপরে উপরে ওইভাবেই পড়ে। আর এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন আসে, নেটেতেও আসে। আমি বিহারের যে পরীক্ষাগুলো দিয়েছিলাম স্টেটে এবং বিপিএসসি তে, ওদের কোনো একটাতে অবশ্যই এখান থেকে কোশ্চেন একটা এসেছিল। সম্ভবত কত সালে এটা অ্যাক্টিভ হয়েছিল, মানে কত সালে ওই ইউথেনেসিয়াটাকে, ঐচ্ছিক মৃত্যুটাকে আইনত সম্মত করা হয়েছিল, এই কোশ্চেনটা মনে পড়েছিল। এরপরে দেখো একটা হচ্ছে প্যাসিভ আর অ্যাক্টিভ। একজন তো বলেই দিল প্যাসিভ ইউথেনেসিয়া, অ্যাক্টিভ ইউথেনেসিয়া কি, ওটাই। প্যাসিভ হচ্ছে তোমার একদম সঙ্গে সঙ্গে একদম তুরন্ত যে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলা হবে। আর প্যাসিভ হচ্ছে কি নিশ্চেষ্ট, মানে কোনো রকম চেষ্টা না করে তাকে চিকিৎসা না করে বাড়িতে ফেলে রেখে কিন্তু তার মৃত্যু হতে পারে, এটা। এখানে দেখো প্রথম ক্ষেত্রে মানে হচ্ছে তোমার মৃত্যু পথযাত্রী চিকিৎসা বন্ধ করে চিকিৎসক তার মৃত্যুকে ত্বরান্বিত করে, এটা হচ্ছে প্যাসিভ। আর অ্যাক্টিভ হচ্ছে সঙ্গে সঙ্গে যেটা হবে, তাৎক্ষণিক। আর নেদারল্যান্ড ছাড়া অন্য কোনো দেশে এই সচেষ্ট করুণা হত্যা, তাহলে এই যে সচেষ্ট করুণা হত্যা অ্যাক্টিভ ইউথানেশিয়া, এটা কারা স্বীকার করেছে? নেদারল্যান্ডে। আর প্যাসিভটাকে কিন্তু আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতবর্ষে এই প্যাসিভ যেটা নিশ্চেষ্ট করুণা হত্যাকে কিন্তু চিকিৎসক কর্তৃক সমর্থিত হয়েছে। আর অ্যাক্টিভটা শুধুমাত্র নেদারল্যান্ডে, এটা মনে রাখবে। আর 1973 সালে মার্কিন চিকিৎসা সংস্থা যেটা আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন কিন্তু এই যে করুণা হত্যার টাকে কিন্তু ওরা সমর্থন করেনি এবং নিষিদ্ধ বলে ঘোষণা করে দিয়েছে 1973 সালে। AMA, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, এটা মনে রাখবে, এরকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আজকের ক্লাসটা বাড়াচ্ছি না, আমি আর একটা ক্লাস দেখবো, যদি কিছু কিছু বাদ গেছে আর একটা ক্লাসে করিয়ে দেবো। শর্ট করে ক্লাস নিচ্ছি, চেষ্টা করছি প্রতিদিন একটু একটু করে ক্লাস নেওয়ার। আজকে অলরেডি 2টো ক্লাস নিয়েছে, এখানেই থামিয়ে দিলাম। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন থাকলে এবার বলতে পারো।